প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা ভিডিও যেটা দেখলাম মিডিয়াতে, দেখে কিন্তু ভালো লাগেনি, খুবই খারাপ লাগছিল বা কষ্ট হচ্ছিল। হয়তো আপনারাও অনেকে দেখেছেন। যেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাওয়া। ওনাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই ছিলেন। তো আজকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছে। তো দর্শক, আমি ভিডিওটা একটু প্লে করব। খুব আমার এই ভিডিও আমাকে অন্তত খুব পীড়া দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। মানুষটিকে আমরা যেভাবে দেখেছি, কর্মচঞ্চল, খুব অ্যাক্টিভ, রাজ্যটাকে কার্যত নাড়িয়ে দিয়েছেন দুর্নীতি ধরার ক্ষেত্রে। আমরা চাইবো যে উনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটা চাইবো। কিন্তু দর্শক, একটা প্রশ্ন আমি দেখছি অনেকে তুলছেন, কদিন ধরেই তুলছেন, কেউ ফেসবুকে লিখছেন, কেউ অন্যত্র সব রিয়াক্ট করছেন। যেটা হচ্ছে যে উনাকে কেন কলকাতায় ওই রকম একটা হাসপাতালে ভর্তি করা হলো। দর্শক, এইসব নিয়ে অনেকে লেখালেখি করছেন। আমি তাদের মধ্যেই একজনকে আমি এই মুহূর্তে অনলাইনে নিচ্ছি। তিনি একজন শিক্ষিকা এবং কবি। তিনিও কিছু পোস্ট করেছেন ফেসবুক অ্যাকাউন্টে। আমি এবং তিনি খুবই পরিচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি তার কাছ থেকে রিয়াকশন জানতে চাইবো। তিনিও কেন এতটা উদ্বেগে ছিলেন কলকাতায় চিকিৎসা করানোর বিষয়ে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন, অনলাইনে পেয়ে গেছি। শ্বেতা চক্রবর্তী, কবি এবং শিক্ষিকা, খুব নামি একটা স্কুলে উনি শিক্ষকতা করে থাকেন। দিদি, আপনারও কতগুলো পোস্ট আমি দেখছিলাম ফেসবুকে। আপনিও এই কলকাতাতে রেখে বা ওই হাসপাতালে রেখে চিকিৎসা করানো নিয়ে একটা প্রশ্ন তুলছিলেন। এবং আজকে যখন ওনাকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হলো, আমি দেখলাম আরো একটা পোস্ট আপনি করেছেন যে আপনি যেন কোথাও একটা খানিকটা হলো স্বস্তি পেয়েছেন এখান থেকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া। কেন আপনার মনে এত প্রশ্ন তৈরি হচ্ছিল? দেখুন, 14ই জুন, তাই তো, একটু বেশি রাতের দিকে আমি দেখলাম যে ওকে স্থানান্তরিত করা হয়েছে ওর বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, মানে যেতে ধরুন অন্তত 45 মিনিট লাগবে সেখানে। এবং উডল্যান্ডস, এটা কিন্তু একটা নার্সিং হোম, এটা কিন্তু হসপিটাল নয়, সুপার স্পেশালিটি কোনো হসপিটাল তো নয়, এবং ইনস্টিটিউটও নয়, যেখানে এমন এইরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ বঙ্গীয় জনসমাজে এবং আমাদের গোটা রাজ্যের যে অন্যায়প্রবণ সরকার, তার বিরুদ্ধে, সেখানে যে চৌর্যবৃত্তি হয়েছে তার বিরুদ্ধে কিন্তু উনি প্রথম ধরিয়ে দিয়েছিলেন। এবং তার জন্য জানেন এখন শিক্ষা ব্যবস্থার অধিকাংশ মন্ত্রী জেলে গিয়ে, যাই হোক, এই যে চৌর্যটা এই প্রথম দেখা গেল একজন এতটা তার প্রচেষ্টা, অধ্যবসায়, শ্রম নিয়ে ধরিয়ে দিলেন। তাকে, তার মতন একজন গুরুত্বপূর্ণ মানুষ, যিনি এখনকার একজন এমপি, তাকে তার বাড়ির কাছে, মানে বাড়ির ধরুন 2 কিলোমিটারের মধ্যে 3টে বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তার বাড়ি থেকে মানে 2.5 মিনিট কি 5 মিনিটের দূরত্বে হচ্ছে আপনার মণিপাল, কলম্বিয়া এশিয়া, তারপরেই যেটার নাম আমরা সবাই করি সেটা হচ্ছে অ্যাপোলো। তা অ্যাপোলোতে তো অনেককেই নিয়ে যাওয়া হয়। ওকে ওইগুলো ডিঙিয়ে কে পরামর্শ দিল বা কারা এই সিদ্ধান্ত নিল যে ওকে 45 মিনিট দূরে, 15 কিলোমিটারের থেকে বেশি দূরে, যেখানে 2-2.5-এর মধ্যে হয়ে যেত, তাকে ওখানে নিয়ে যেতে এতটা ধকল প্রথমত ওকে নিতে হলো, কারণ উনি বমি করছিলেন। এবং প্যানক্রিয়াটাইটিস এই রোগটা কিন্তু মানে আমি, আমার যেহেতু অনেক ডাক্তার ছাত্র আছে, তাদের থেকে আমি যেটুকু জেনেছি, এটা কিন্তু যথেষ্ট মানে ক্রিটিক্যাল হতে পারে, সিরিয়াস হয়ে যেতে পারে। তাহলে এইরকম একটা রোগীকে, এরকম বঙ্গীয় জনসমাজের অংশ, এরকম একজন শ্রদ্ধেয় ব্যক্তি, এবং তার বয়সটাও কিন্তু 60-এর ওপরে, এটা মনে রাখতে হবে। এসব জেনেও তারা সিদ্ধান্ত নিল যে ওকে অত দূরে একটা নার্সিং হোমে স্থানান্তরিত করা হবে। তখনই এই খটকাটা কিন্তু লেগেছিল, এবং আমিও ওর গুণগ্রাহী
বা একজন বন্ধু হিসেবে, একজন পরিচিত হিসেবে এটা আমাকে খুব ভয় পাইয়েছিল, এবং অতিরিক্ত উদ্বিগ্নতায় আমি সেই রাতেই কিন্তু পোস্ট করেছিলাম। হ্যাঁ, এবং ওখানে নিয়ে যাওয়া, এইটাই হচ্ছে আমার মূল প্রশ্ন, কারা এই সিদ্ধান্ত নিল? ওর বাড়িতে যেহেতু ওর কোনো পরিবার নেই তথাকথিত, ওর শুধু থাকে ওর সঙ্গে একজন ওর ভাইপো, সেও একটি কম বয়সী ছেলে। তাহলে তাহলে তাকে নিশ্চয়ই কেউ সিদ্ধান্ত নিতে তার উপর চাপও দিতে পারে। এবারে সে এখন মানবে কিনা মানবে সেটা অন্য কথা। যেই বয়সের একটি ছেলে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, আমার ছেলেটিকে দেখে মনে হয়েছে সে অত দক্ষ নয়, এবং এগুলো হচ্ছে আহ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, মানে যাকে বলে খুব প্রত্যুৎপন্ন মতিত্বের দরকার। তো সেটাও তার নেই। এবারে তাকে কে তাহলে সিদ্ধান্তটা নিতে বললো? যে অত দূরের একটা, আমি কোনো ডাক্তারবাবুকে বলছি না, কিন্তু ডক্টরদের ওপর আমার ভীষণ আস্থা, তাদের নিয়ে আমি প্রচুর লেখালেখিও করেছি, কিন্তু রাজনৈতিক প্রভাব পুষ্ট একটা নার্সিং হোম, এটা আমি আর বলছি না কার দ্বারা পুষ্ট, এই এখনকার প্রশাসনের বা রাজনৈতিক প্রভাব পুষ্ট একটা নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে বিরোধী দলের এরকম একজন মানুষকে, যাকে সরকার সহ্যই করতে পারে না, এবং যার বিরুদ্ধে কদিন আগেও কিছু সমাজ বিরোধী, যেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই শিক্ষা মামলায় কয়েকজন সমাজ বিরোধী তারা করেছিল, তারা কিন্তু সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও মৃত্যু কামনা করছিল। তা এই পাকে চক্রের মধ্যে তাকে কেন ওখানে নেওয়া হলো, যেখানে এত কাছে এত বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল বা ইনস্টিটিউট ছিল? ঠিক বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এবং আপনি যে মৃত্যু কামনা বলছিলেন, আমি তো এটাও দেখছিলাম ফেসবুকেই, মনে হচ্ছে ওই একটা ছবি যখন সামনে এলো উনি হাসপাতালে বেডে রয়েছেন, সেই ছবি দিয়ে অনেকেই তো তার মৃত্যুর, সেখানেও পোস্টে দেখলাম নানান সব কমেন্ট করা হচ্ছে, খুব সেটা খারাপ লেগেছিল। তো যাই হোক, আজকে তো উনাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, দিল্লি এমসে। হ্যাঁ, তখনই আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে আজকে সকালেই, আমি তখন থেকেই বারবারই বলছিলাম, মানে আমি তো আর সেরকম ভাবে সংশ্লিষ্ট, আমি আপনাকেও ঠিক চিনতাম না, মানে চিনলেও আপনার সঙ্গে তো আমার যোগাযোগ ছিল না। যাই হোক, তখন আমার মনে হলো যে কোনো চ্যানেল থেকে তাহলে বলা হোক যে ওকে ওখান থেকে যত দ্রুত সম্ভব স্থানান্তরিত করা হোক। এবং দেখুন ফলটা পড়লো আজ 4 দিনে। হ্যাঁ, ওর অ্যাকিউট গ্যাস্ট্রাই প্যানক্রিয়াটাইটিস, এবং সেখানে একটা সেপসিস আছে, ইন্টেস্টিনাল সেপসিস। এবারে সেটা ড্রেন করলে বা অপারেশন করলে হয়তো আরো তাড়াতাড়ি হতো, সেটা ডাক্তাররা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি ডাক্তার নন বলতে পারবো না। আচ্ছা, কিন্তু আপনি সেটা তো যদি আপনি না তো হয় তাহলে আর একটাই পথ আছে, অপারেশন না করে। হ্যাঁ, অপারেশন না করে আরেকটা করা যায় যে অ্যান্টিবায়োটিক দিয়ে, কিন্তু ওর অবস্থা ধীরে ধীরে 4 দিনে অবনতির দিকেই গেল। না, আমি আমি আপনি গত দিদি, পরশুদিন শুধু। হ্যাঁ, আমি এই হ্যাঁ, অনেক মানুষ না বুঝতে পারছেন না যে রোগটা অ্যাকচুয়ালি কি। আপনি, আচ্ছা, আপনি তো ওখানে গিয়েছিলেন না, একবার দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, দেখতে গেছিলাম। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম, আমার ধরুন আমি গেছি তখন 7:30 8টা বাজে, 7:30 7:15 7টা, মানে তখন ভিজিটিং আওয়ার্স বোধহয় শেষ হয়েছে ওদের সবে। এই সময় একটা অত বড় নার্সিং হোমে, নির্মৌখিক নার্সিং হোম আমি শব্দটা প্রয়োগ করলাম, যে ওখানে একেবারে মাছিটিও নেই, মানে কেউ নেই, জনশূন্য একটা নার্সিং হোম, তার বাইরে এত বড় একজন মানুষের জন্য দাঁড়িয়ে আছে শুধু বাড়ির লোক, ওর ভাইপো আর ওর ড্রাইভার আর ওর 3জন সিকিউরিটি, আমি বাইরে আর কারোকে দেখিনি। আমি যখন রিসেপশনিস্টকে বললাম, ভেতর থেকে একজন বেরিয়ে এলো, সে বললো আপনি কে? এবারে আমি এই গোটা পশ্চিমবঙ্গ জনবাসীর একজন হতে পারি, সেখানে আমার ওর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সূত্র নাও থাকতে পারে, কিন্তু আমার উদ্বিগ্নতাটা তো খাঁটি হতে পারে, তাই না, সত্য হতে পারে। সেই জন্য আমি বললাম যে তাহলে ওর এখন কি অবস্থা, যথারীতি আমাকে সেখানে তো ঢুকতে দেওয়া হবে না, বা বিশেষ কিছু জানানো হলো না। তারপর আমি ওখানকার মানে একাধিক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, একজন আমাকে অবশ্য খবর দিয়েছেন, কিন্তু এমন একটা ওখানে ধরো পরের পরের দিন, না সম্ভবত 15 তারিখে একটা 6 জনের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। তারপরে সেখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন আনা হয়েছে,
কিন্তু উনি তো প্রথমে ছিলেন ডাক্তার পুষ্পিতা মণ্ডলের আন্ডারে। হ্যাঁ, সেটা ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন। সেই সময় একজন সার্জন ছিল। এবারে সার্জন আর ডক্টর পুষ্পিতা মণ্ডল ক্রিটিক্যাল কেয়ারে যতটুকু রোগীকে পরিষেবা দেওয়া যায় আমি ধরে নিলাম তারা দিয়েছে। তারপরে ওনার ধীরে ধীরে ভদ্রলোকের ধীরে ধীরে অবনতি হতে শুরু করলো, এবং শারীরিক এই অবনতির সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুনছি অবস্থা উদ্বেগজনক উদ্বেগজনক, কেউ নানানজন নানান কথা বলছে। যেদিন সুকান্ত মজুমদার এলেন, মানে গত দুদিন আগে, তিনি এসে দেখে বললেন বাইরে সমস্ত যারা সাংবাদিকরা জড়ো হয়েছিল তাদের কাছে উনি বললেন যে না, মনে হচ্ছে উনি ঠিকঠাক হয়ে উঠবেন। কিন্তু সেই সময় যে ছবি দেয়া হয়েছে, সুকান্ত মজুমদার সামনে দাঁড়িয়ে আছেন, সেই ছবিটাতে কিন্তু শীর্ণ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখলাম, সেই ছবি কিন্তু আমাদের কাছে সহ্যকর নয়। সত্যি কথা বলতে কি আমার চোখে জল এসে গেছে, মানে আমিও সহ্য করতে পারছিলাম না। এটা আরো অনেকেরই হয়েছে। এবং তার কিন্তু বাইরে এসে সুকান্ত মজুমদার তো বললেন যে ভালো হয়ে যাবে। তারপরের দিন আবার এলেন শুভেন্দু অধিকারী, উনিও বললেন যে মোটামুটি 60% উনি বলেছেন। সেদিন আবার দেখা গেল অভিজিৎ বাবু উঠে বসেছেন যেন একটু একটু হেলান দিয়ে, এবং শুনলাম রাইস টিউব সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমাদের কি মনে হতে পারে যে এবার উনি সুস্থ হবে? কিন্তু পরের দিন আমি তো সমানে বুলেটিন দেখে যাচ্ছি, পরের দিন সকালের আগেই মানে ভোরবেলায় আমি খুলে দেখলাম যে ওকে ভোর রাতে স্থানান্তরিত করা হয়েছে আপনার ভেন্টিলেশনে, প্রবল শ্বাসকষ্ট নিয়ে। তাহলে তার আগের দিন ওর ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট খারাপ এসেছে। হ্যাঁ, তাহলে হার্ট কেও আস্তে আস্তে, আমি যতদূর জানি, মানে আমিও জিজ্ঞেস করেছি সব ডাক্তারদের থেকেই, এবারে হার্ট এফেক্টেড হচ্ছে, তার প্রবল দিদি শ্বাসকষ্ট একটা আমি সময় আমি হতে বলছি যে পারে। অনেকে এই যে সব ওকে মেডিকেল নেওয়া হলো দিদি শুনতে পাচ্ছেন? ভেন্টিলেশন। এবার অনেকে বলছে এটা ভেন্টিলেশন নয়, নন ইনভেসিভ ভেন্টিলেশন নাকি ভেন্টিলেশন নয়। কিন্তু আমার দিদি ডাক্তার বলে আমি তার থেকে জেনেছি সেটাও ভেন্টিলেশন বটে। আস্তে আস্তে আরো অবনতি হয়েছে। এখন তো আজকে যে গেলেন, তো ওর মানে যে অবস্থায় গেলেন, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবার সব শুভানুধ্যায়ীর মতন ওর, যে উনি ফিরে আসুন, এছাড়া আমরা আর কিছু চাই না। এত বড় একজন মানুষ না এলে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অনেক ক্ষতি হবে। দিদি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মেডিকেল টার্ম সাধারণ মানুষ অনেকে বুঝতে পারছেন না বিষয়টা ঠিক অ্যাকচুয়ালি কি কি রোগটা হয়েছে, কিন্তু ওনার গুণগ্রাহী গুণমুগ্ধ প্রচুর মানুষ রয়েছে। প্যানক্রিয়াটাইটিস মানে আমি একটু প্যানক্রিয়াসটা আমাদের অগ্ন্যাশয় সাধারণ ভাবে একটু এফেক্টেড। বোঝান তো বিষয়টা কি হয়েছে রোগটা। রোগটা দেখুন, আমি তো ডাক্তার নই, না কিন্তু না আমি না আমার ডাক্তার ছাত্রদের থেকে বা আমার বাড়ির ডাক্তারদের থেকে আমি যেটুকু শুনেছি, এটা অগ্ন্যাশয়ের একটা প্রদাহ হয়। হ্যাঁ, এবং সেটা ওর যেটা হয়েছে প্যানক্রিয়াটাইটিস রোগটা কিন্তু একটা ভয়ানক জায়গায় পৌঁছতে পারে। এবং সেই সময় উনি বমি করছিলেন, অগ্ন্যাশয়ের প্রদাহ এবং প্রচন্ড ব্যথা। সেই ব্যথাটা ধীরে ধীরে সমস্ত শরীরে পিঠে ছড়িয়ে পড়তে পারে। সেই সময় বারবার বমি করার সূত্রেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের যে ব্যথা বা কষ্ট, তার যে যন্ত্রণা, সেটা যখন খুব একটা বাজে জায়গায় পৌঁছয় সেই রোগটাকে বলা হয়, একটু ক্রিটিক্যাল হয়ে ওঠে, সেই রোগটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়। আমি আবারও বলছি, আমি একজন সাহিত্যের শিক্ষিকা, ফলে আমার যেটুকু জানা আছে সেটাই আমি বলছি। এবারে তার সঙ্গে ওর যেটা হয়েছে ইন্টেস্টিনাল একটা সেপসিসটাকে ওটি করা যায়, কিন্তু দুদিন পর বলা হলো, ওরা সিদ্ধান্ত নিল যে না, ওটা মোটামুটি অ্যান্টিবায়োটিকে কিওরেবল। কিন্তু সেপসিস রয়ে গেছে। সেটা আমার মানে পরিচিত ডাক্তাররাও বললো যে অ্যান্টিবায়োটিক অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু দিনে দিনে যার অবস্থা অবনতির দিকে যাচ্ছে, আর দেখতে হবে ওর কোমরবিডিটি রয়েছে, কারণ উনি ইনসুলিন নেন, হাই সুগার হাই প্রেশার। এই অবস্থায় একটা 63 মানে 63 বছরের একজন বয়স্ক রোগী বা পেশেন্টকে এইরকম ভাবে ঠিকঠাক মতন মেডিকেল বোর্ড গঠন করে, উনি কি ছিলেন অবজারভেশন। এবারে কারো ডাক্তারদের অধিকাংশ মত হচ্ছে যে চিকিৎসা বিদ্যাটা হচ্ছে আপনার 2 আর 2 4 অঙ্ক নয়, এটা আনপ্রেডিক্টেবল সায়েন্স, মানে অনিশ্চিত। এই মুহূর্তে ভালো হচ্ছে, এই মুহূর্তে খারাপ হচ্ছে। এবং অভিজিৎ বাবুর যে রোগটা হয়েছে সেটাও কিন্তু বলা যায় কিছুটা আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত। তাই তাকে একটা কন্টিনিউয়াস অবজারভেশনে রেখে ঠিকমতো পরিষেবা দিলে তবেই এই রোগ সারার সম্ভাবনা থাকে।
বা থাকে না, মানে 50-50 চান্স, আমাকে আমার অ্যাপোলোর একজন বন্ধু ডাক্তার তাই বললেন। তো যখন এই অবস্থা, আমরা যখন জানলাম উনি রাইস টিউব সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে সকালবেলা আবার কি করে ওর হঠাৎ করে প্রবল শ্বাসকষ্ট হলো, নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হলো। এবারে নন ইনভেসিভ কে কে ভেন্টিলেশন বলবে না সেটা ডাক্তারদের ব্যাপার, আমি জানি না, কিন্তু মুখে মাস্ক পরানো হয় এবং বাইরে থেকে কৃত্রিম উপায়ে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। তাহলে যেই ডাকাবুকো মানুষটা, ওর হাঁটা চলা তো দেখছেন, আপনারা সবাই জানেন যে একদম মনেই হয় না যে তার মধ্যে কোনো অসুস্থতা আছে। তার হঠাৎ হলো 14 তারিখে, এবং 3 দিনের মধ্যে তার এতই অবনতি হলো, যে কোনো শুভানুধ্যায়ী পশ্চিমবঙ্গবাসী কিন্তু মনে হবে যে ওকে এখান থেকে, এই রাজ্য থেকে স্থানান্তরিত করা হোক। এবার এবং আপনি আপনি ভদ্রলোক, আমি প্রথম দিন থেকেই জানি না বলছিলেন, আপনি আপনি প্রথম দিন এই থেকেই পোস্ট প্রশাসনের, করছিলেন, হ্যাঁ বলুন। আপনি প্রথম থেকেই এটার বিরুদ্ধে মানে পোস্ট করছেন যে কেন এখানে রাখা হলো, কেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলেছি, এবং সেটা নিয়ে নানান রকম জলঘোলা অনেকেই বলছে, ডাক্তাররাও একটু বিরক্ত। কারণ দেখুন, আমি এই রাজ্যের ডাক্তাররাই আমাকে বারবার সারিয়ে তুলেছে। আমার মা বাবা এখানেই মারা গেছে, আমি অন্য রাজ্যের ডাক্তারের উপর ভরসা করে যাইনি। আমার বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, এখানেই ছিলেন। কিন্তু এটা এমন একটা রোগ, আমার মনে হয়েছিল যদি কারোর মানে সুবিধে থাকে বা যদি সেই পরিস্থিতি থাকে, তাহলে এরকম একজন মানুষ যিনি আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত দরকারি, তাকে কেন এখানে রেখে দেওয়া হচ্ছে? তাতে কি কারোর কোনো সুবিধে ঘটছে? যদি মানুষটা আজকে, ভগবান না করুক, ঈশ্বর অতটা অকল্যাণময় না হোক, যদি তিনি চলে যেতেন বা চলে যান এদের, বা আজও তিনি ফিরবেন কিনা আমরা জানি না, আমরা শুধু প্রার্থনা করতে পারি, হ্যাঁ, করজোরে ঈশ্বরের কাছে। কিন্তু তিনি এতদিন যে 4টে দিন যে তার চলে গেল, এই সময়টা তাকে কে ওখানে স্থানান্তরিত করলো, ওখানে কে নিল? এবং আমি সরাসরি বলছি, তৃণমূল পরিপুষ্ট একটা, প্রভাব পুষ্ট একটা নার্সিং হোমে কেন নিয়ে যাওয়া হলো কোনো সুপার স্পেশালিটি হসপিটাল বাদ দিয়ে? এর পেছনে কোনো কোনো একটা আঁতাত, কোনো অশুভ কিছু অভিসন্ধি কাজ করা খুব অসম্ভব নয় কিন্তু, তাই না? ওকে। সেটা নিয়েই আমি প্রশ্ন তুলেছিলাম এবং বারবার বলছিলাম, যদি সম্ভব হয়, এখন তোকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো, তাহলে যেই মুহূর্তে হলো তাকে দ্বিতীয় দিনেই শিফট করা হলো না কেন? এই গড়াতে গড়াতে 4 দিন হয়ে গেল, এবং এই 4টে দিন ওর শারীরিক অবস্থার এতটুকু উন্নতি তো হয়নি, অবনতি হয়েছে। তাহলে এর পেছনে কি কোনো কারণ ছিল? বুঝতে আজকে পেরেছি। ওকে নিয়ে যাওয়া হলো, কিন্তু যতটা অবনতি হয়ে গেছে, এরপরে যদি মানুষটা সুস্থ হয়ে না ফেরে, তখন আমাদের তো সারা জীবন, মানে আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রশ্ন জেগে থাকবে, আপনাদেরও জেগে থাকবে, যে মানুষটা এইরকম আহ মানুষ হতে পারে, কোমরবিডিটি নিয়েও তো অনেকে ফিরে আসে। কিন্তু ওকে তাহলে যদি নেয়াই হলো, এতটা দেরি করা হলো কেন, এবং অত দূরে নেওয়া হলো কেন? আজকে অ্যাপোলোতেও তো ওকে 5 মিনিটের পথ, অ্যাপোলোতে নিয়ে গিয়ে তো সঙ্গে সঙ্গে ওর চিকিৎসা পরিষেবা দেওয়া যেত। এবং যে বোর্ড গঠন করা হয়েছে, সেখানে কারা কারা আছে, সেই বুলেটিনে সেটা বারবার কেন দেখানো হয়নি? অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেছে। এবং উনি চলে গেলে আজকে সবচেয়ে বেশি, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উনি যা করেছেন, ভদ্রলোক চলে গেলে আজকে সবচেয়ে বেশি লাভ কাদের হবে? আপনি ভেবে দেখুন। কারণ ওকে। অনেক, উনি বারবার বলেন আমার কাছে নথি আছে, এই আছে। আর যেহেতু মানুষটা একটু ডাকাবুকো, জেদি প্রকৃতির, তিনি অনেক সময় তার বিপরীত রাজনৈতিক দলের লোকেদেরও অনেক সময় নিজের বলে গ্রহণ করেন, বা অনেক সময় চাকরিহারা শিক্ষকরা ওর কাছে ছুটে গেছে, একটা আইনি পরামর্শ দিতে পারতেন। আজকে লোকটা এমন একটা সময় বসে পড়লো যখন চাকরিহারা শিক্ষকদের ভীষণ সংকট সময়, তারা সব রাস্তায় বসে আছে। আমি এই জন্য বলছি যে আমি গতবারের আগের বার দেশ পত্রিকায় দেখবেন এই শিক্ষকদের নিয়ে যে প্রচ্ছদ নিবন্ধ লিখেছি, সেখানেও আমি এই প্রশ্নগুলোই তুলেছিলাম সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, যে এই চৌর্যবৃত্তিটা যে হলো, যারা চুরি করে, যারা যোগ্য অযোগ্য সব মিশিয়ে দেওয়া হলো। ভদ্রলোক তো প্রথমেই বলেছিলেন যে তিনি যোগ্যদের আলাদা করে দিতে পারবেন, তখন তো করা হয়নি। কেন করা হয়নি? কারণ সব মিশিয়ে দেওয়া হলো যাতে চুরিটা ধরা না পড়ে, তাই তো? এবারে যে এই সমস্ত কিছুর কারিগর, আজকে তাকে যদি একটা অন্ধকার, যাই হোক, একটা নার্সিং হোম, প্রায় কেউ নেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভেতরে শুয়ে আছেন, কেউই জানে না,
অন্ধকার একটা নার্সিং হোম, হতে পারে নার্সিং হোম ভালো, কিন্তু সেখানে তিনি সেভাবে পড়ে রইলেন, 4 দিন পড়ে রইলেন। এর পেছনে কার কি উদ্দেশ্য আছে আপনি সন্ধান করুন। আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এইটুকুই বলতে পারি, একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের হয়ে আমি লেখালেখি, আমি এটুকু বলতে পারি, একজন কবি হিসেবে আমি প্রতিবাদ করতে পারি, এর বেশি আমি কি বলবো বলুন। ওকে, অসংখ্য ধন্যবাদ শ্বেতাদি। আপনি বেশ কতগুলো প্রশ্ন তুললেন বা ধন্যবাদ। বিষয়কে উত্থাপন করলেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন শ্বেতা চক্রবর্তী, কবি এবং শিক্ষিকা, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আহ মানে পরিচিত একজন। বেশ কিছু প্রশ্ন তুললেন। মূল যেটা, যে যেভাবে রেখে দেওয়া হলো কয়েকটা দিন, এতে কি হলো? ওনাকে তো ফের দিল্লিতে তো নিয়ে নিয়ে যাওয়া হলোই, তো মাঝখানে যে সময়টা চলে গেল, এর মাধ্যমে কি আরো ক্ষতি করে দেওয়া হলো না? পেছনে কারা? পেছনে কোনো রহস্য নেই তো? এই প্রশ্ন উনি তুলেছেন। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।